শিক্ষার্থীরা আবার তোমাদের মাঝে ফিরে এলাম। আমার অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জেনেও আজকের ক্লাসে তোমাদের অভিনন্দন। শিক্ষার্থীরা, তোমরা ছোটবেলায় ছড়া পড়েছো এবং কবিতা পড়েছো। এখনও তোমরা তোমাদের বাংলা সাহিত্যে যে কবিতাগুলো রয়েছে সেগুলো পড়ে থাকো, কিন্তু একটি কবিতা পড়লে সেই কবিতাটি কী করে ভালো করে আবৃত্তি করা যায় সে বিষয়গুলো কিন্তু জানা অত্যন্ত প্রয়োজন রয়েছে। এবং সে কারণে আমাদের আজকের পাঠের বিষয় ভালো আবৃত্তি শিখতে হলে কী কী জানতে হবে। শিক্ষার্থীরা, যে কোনো শিল্প চর্চার জন্য ব্যাপক অনুশীলনের প্রয়োজন রয়েছে। গানে যেমন নির্দিষ্ট স্বরলিপি রয়েছে, আবৃত্তিতে কিন্তু তেমন স্বরলিপি নেই, কিন্তু তারপরও ভালো আবৃত্তি করতে হলে কতগুলো নিয়ম কানুন মেনে আমাদের চলতে হবে এবং সে সম্পর্কে জ্ঞান এবং ধারণা থাকতে হবে। তো শিক্ষার্থীরা, চলো আমরা আজকে ভালো আবৃত্তি করতে হলে কী কী জানতে হবে সে বিষয়গুলো একটু জেনে নিই। এখানে তোমরা দেখতে পাচ্ছ, ভালো আবৃত্তি শিখতে হলে আমাদের যে বিষয়গুলো জানতে হবে তা হলো শব্দের সুন্দর ও শুদ্ধ উচ্চারণ জানা, 2 কবিতার ছন্দ সম্পর্কে জানা, 3 কবিতার তাল লয় সম্পর্কে জানতে হবে, 4 কবিতার রস বা ভাব সম্পর্কে জানতে হবে, 5 কবিতার সঠিক অর্থ কণ্ঠে ফুটিয়ে তোলা, 6 জটি ও বিরাম চিহ্ন সম্পর্কে ধারণা থাকতে হবে, 7 উচ্চারণের ত্রুটি ও মুখের জড়তা দূর করার জন্য অনুশীলন, 8 কণ্ঠস্বরের ক্ষমতা ও সময়জ্ঞান থাকতে হবে এবং 9 সুন্দর কণ্ঠস্বর ও বাকযন্ত্রের সঠিক ব্যবহার আমাদের করতে হবে। তো শিক্ষার্থীরা, এসো আমরা আজকে এই বিষয়গুলো সম্পর্কে একটু বিষয় জেনে নিই। প্রথমেই শব্দের সুন্দর ও শুদ্ধ উচ্চারণ। শিক্ষার্থীরা, একটি কবিতা আবৃত্তি করার সময় তার প্রতিটি শব্দের শুদ্ধ উচ্চারণ আমাদেরকে জানতে হবে। শুধু শুদ্ধ উচ্চারণ জানলে চলবে না, সেই সঙ্গে কবিতাটির উচ্চারণ যেন মিষ্টিমধুর হয়, শ্রুতিমধুর হয়, সে বিষয়টি আমাদেরকে খেয়াল রাখতে হবে। অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা সকলেই কোনো না কোনো অঞ্চলের লোক, সে কারণে আঞ্চলিকতার প্রভাবটি আমাদের কথার মধ্যে চলে আসে। তো আবৃত্তি করার সময় আমাদের বাকভঙ্গিতে যেন সেই আঞ্চলিকতার বিষয়টি না আসে, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে এবং সেভাবে আমাদেরকে আবৃত্তি করতে হবে। এরপর দেখো, কবিতার ছন্দ সম্পর্কে জানা। শিক্ষার্থীরা, কবিতার ছন্দ শব্দটির সঙ্গে তোমাদের সকলেরই পরিচয় আছে, এই জন্য যে আমাদের জীবনের স্বাভাবিক নিয়মের যখন ব্যতিক্রম ঘটে তখন আমরা অনেক সময় বলে থাকি যে আমাদের জীবনে ছন্দপতন ঘটেছে, অর্থাৎ আমাদের নিয়মে ব্যতিক্রম ঘটেছে। সে কারণে ছন্দ হচ্ছে একটি নিয়ম এবং একটি দোলা। এই পৃথিবীতে যা কিছু আবর্তিত হচ্ছে তার সব কিছুই কিন্তু একটি নিয়মের মধ্যে হচ্ছে। তো আমাদেরকে সেই নিয়ম মেনেই চলতে হবে এবং আবৃত্তি করার সময় এই নিয়মটাই হচ্ছে ছন্দ। কবিতা ছন্দ দিয়ে লেখা যায়, আবার অনেক সময় ছন্দ ছাড়াও কিন্তু কবিতা লেখা হয়। ছন্দ দিয়ে যে কবিতাটি আমরা লিখি তাকে ছন্দবদ্ধ কবিতা বলে এবং ছন্দ ছাড়া যে কবিতা লেখা হয় তাকে গদ্য কবিতা বলে। এবার আমরা দেখে নিই যে কবিতার তাল লয় সম্পর্কে জানতে হবে। শিক্ষার্থীরা, একটি কবিতা পড়ার পর সেই কবিতাটির তাল এবং লয় সম্পর্কে আমাদেরকে বুঝতে হবে। গান গাইতে গেলে যেমন সুর, তাল, লয় ইত্যাদি মেনে গান গাইতে হয়, তেমনি আবৃত্তি করার সময় একটি কবিতার সঠিক তাল, লয় অর্থাৎ কবিতাটির ছোপ বা গতি ইত্যাদি বুঝতে হয় এবং সেই নির্দিষ্ট তাল অনুযায়ী কিন্তু কবিতা আবৃত্তি করতে হয়। যেমন ধরো, একটি দ্রুত লয়ের কবিতা যদি আমরা খুব ধীরে ধীরে পড়ি তাহলে সেই কবিতাটির সৌন্দর্য কিন্তু ফুটে উঠবে না। আবার একটি ধীর লয়ের কবিতা আমরা যদি খুব তাড়াতাড়ি করে পড়ে দিই তাহলে কিন্তু কবিতার ভিতরে যে সৌন্দর্য আছে সেগুলো ফুটে উঠবে না। সে কারণে আবৃত্তির যে নির্দিষ্ট তাল আছে সেই তাল অনুযায়ী আমাদেরকে পড়তে হবে। এরপর শিক্ষার্থীরা, কবিতার সঠিক অর্থ কণ্ঠে ফুটিয়ে তোলা। এটি
কবিতা পড়ার পরে সেই কবিতাটির সঠিক অর্থ কিন্তু আমাদের কণ্ঠে ফুটিয়ে তুলতে হবে। কারণ আমরা অনেক সময় যে কবিতাটির আবৃত্তি করি সেটার অর্থ না বুঝেই কিন্তু আবৃত্তি করে যাই। সে কারণে কবিতার প্রতিটি শব্দের এবং প্রতিটি লাইনের অর্থ আমাদেরকে বুঝতে হবে। সে কারণে কী করতে হবে, একটি কবিতা বারবার করে আবৃত্তি করতে হবে এবং সেটি বারবার করে চিন্তা করতে হবে। তাহলে তার যে ভেতরে যে অর্থটি আছে সেটি বেরিয়ে আসবে এবং অর্থটি বোঝার পরে আমাদের কণ্ঠস্বরকে ঠিক সেভাবে তৈরি করে আবৃত্তি করতে হবে, তাহলে আবৃত্তি শুনতে ভালো লাগবে। এরপরে দেখো, যদি ও বিরাম চিহ্ন সম্পর্কে ধারণা থাকতে হবে। বাক্যে যখন আমরা বাক্যের মধ্য দিয়ে আমাদের মনের ভাব প্রকাশ করি কিংবা একটি বাক্য লিখি, তো সেখানে আমরা বিভিন্ন বিরতি চিহ্ন বা বিরাম চিহ্নের ব্যবহার করে থাকি। যেমন ধরো দাড়ি, কমা, প্রসঙ্গবোধক ইত্যাদি। তো একটি বাক্যকে একটানা কিন্তু পড়া যায় না এবং সেটি পড়লেও কিন্তু শুনতে ভালো লাগে না। তো সে কারণে বাক্যে কোথায় থামবো, কতটুকু থামবো ইত্যাদি বোঝার জন্য আমাদেরকে বিরাম বা বিরতি চিহ্নের ব্যবহার করতে হয়। তো আমরা যখন একটি কবিতা আবৃত্তি করবো, এই বিরাম চিহ্নগুলোকে অবশ্যই আমরা খেয়াল করবো এবং সেভাবে আবৃত্তি করবো। এরপর রয়েছে উচ্চারণের ত্রুটি ও মুখের জড়তা দূর করার জন্য অনুশীলন। আমাদের দেখা যায় যে অনেক শিশুরা ঠিকমতো কথা বলতে পারে না, তাদের মুখের কথা জড়িয়ে যায় এবং অনেক সময় মুখের কোন স্থান থেকে কোন বর্ণের উচ্চারণ হবে সে বিষয়টি অনেকে বুঝতে পারে না। তো সে কারণে আমাদেরকে উচ্চারণের ত্রুটি এবং মুখের জড়তা দূর করার জন্য অবশ্যই কিছু অনুশীলন করতে হবে এবং পরবর্তীতে আমরা এই অনুশীলন নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো। এরপর রয়েছে কণ্ঠস্বরের ক্ষমতা ও সময়জ্ঞান। আমাদেরকে কিন্তু অবশ্যই কণ্ঠস্বরের ক্ষমতা এবং সময়জ্ঞান আমাদের মধ্যে থাকতে হবে। কারণ আমরা যদি একটি কবিতা যেভাবে আবৃত্তি করবো সেই বিষয়টি মাথায় না রেখে শুধুমাত্র কথা বলে যাই বা আবৃত্তি করে যাই, তাহলে কিন্তু হবে না। আমাদেরকে আবৃত্তি করার সময় অবশ্যই সময়জ্ঞান মাথায় রাখতে হবে। অর্থাৎ একটি কবিতা ধীরে পড়বো নাকি আমরা সেটি খুব তাড়াতাড়ি পড়ে যাব, সেই বিষয়গুলো কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। সে কারণে সময়জ্ঞান কিন্তু একটি বিশেষ ব্যাপার আবৃত্তির জন্য। এরপর রয়েছে সুন্দর কণ্ঠস্বর ও বাকযন্ত্রের সঠিক ব্যবহার। বাকযন্ত্রের সঠিক ব্যবহার কিন্তু আমাদের করতে হবে, কারণ শুধু শুধু উচ্চারণ করলে চলবে না। আমাদের কণ্ঠটাকে চর্চিত একটি কণ্ঠস্বর তৈরি করতে হবে এবং পরিশোধিত একটি কণ্ঠস্বর আমাদের থাকতে হবে। সে কারণে আমরা একটি কবিতাকে বারবার করে আবৃত্তি করব, অথবা ধরো হারমোনিয়াম দিয়ে গলার সাথেও কিন্তু এরকম একটি চর্চিত কণ্ঠ বা পরিশোধিত কণ্ঠকে তৈরি করা যায়। তো সে কারণে এই বিষয়গুলোকে আমরা মাথায় রাখব। এবং কবিতার রস এবং যে ভাবটি রয়েছে সেই সম্পর্ক কিন্তু আমাদের জানতে হবে। এখানে কবিতার রস বা ভাব সম্পর্কে কিন্তু আমাদের জানতে হবে। যেমন ধরো একটি কবিতা, সেটি মূল সুর বা ভাব কি সেটি আমাদেরকে বুঝতে হবে। আমাদের মনের আবেগ বা ভাব থেকে কিন্তু রসের সৃষ্টি হয়েছে। যেমন ধরো আমাদের আনন্দ, বেদনা, হাসি, কান্না এইসব বিচিত্র ভাব থেকে কিন্তু রসের সৃষ্টি এবং সেই রস অনুযায়ী আমাদের কবিতার মূল ভাবটি কণ্ঠের মধ্যে ফুটিয়ে তুলতে হবে। যেমন ধরো আমি একটি কবিতা তোমাদের উদাহরণ হিসেবে দেখাচ্ছি। আমরা ছোটবেলায় অনেকেই কবিতাটি পড়েছি। শব্দার ডাক্তার, মাথা ভরা ডাক্তার, খিদে পেলে পানি খায় চিবিয়ে, চেয়ারেতে রাত দিন বসে গুনে 2-3, পরের বই আলুটাকে নিভিয়ে। অর্থাৎ এটি একটি হাস্যরসের কবিতা। পানি কিন্তু চিবিয়ে খাওয়া যায় না এবং আলু নিভিয়ে কিন্তু বই পড়া যাবে না। তো সে কারণে এরকম হাস্যরসের কবিতা যখন আমরা পড়বো, আমাদেরকে ঠিক সেই রসটি বা সেই ভাবটি আমাদের কণ্ঠের মধ্যে আনতে হবে। এছাড়া দেখো আরেকটি কবিতা আমি উদাহরণ দিচ্ছি। কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা থেকে আমি একটি লাইন তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। এটি বীর রসের কবিতা। বলবীর বল উন্নত মহর্ষি,
শির রেহানি আমারই নত শির ওই শিখর হিমাদ্রি বলবীর বল উন্নত মহর্ষি। এটি বীররসের একটি কবিতা এবং সে কারণে আমি কবিতাটি যখন আবৃত্তি করলাম আমার কণ্ঠের স্বরটাকে একটু উঁচুতে নিয়ে গিয়ে আমি কবিতাটি আবৃত্তি করেছি। তো সে কারণে কবিতার মূল সুর বা ভাব এবং রস সেটি বুঝিয়ে কিন্তু আমাদেরকে আবৃত্তি করতে হবে। তো শিক্ষার্থীরা, আমরা যদি এই নিয়মগুলোকে খেয়াল করি এবং এগুলোকে মেনে চলি তাহলে আমরা অবশ্যই একজন ভালো আবৃত্তিকার হিসেবে নিজেকে তৈরি করতে পারব। শিক্ষার্থীরা, চলো এবার আমরা আমাদের সিলেবাসে যে নির্ধারিত কবিতাটি রয়েছে নোলক আল মাহমুদ সেটি আবৃত্তি করি এবং বরাবরের মতোই আমরা কবিতাটি যখন আবৃত্তি করব সেই কবিতার অর্থাৎ পাঠ্য কবিতার যে কবি আছেন বা লেখক আছেন তার সম্বন্ধে আমরা দু চারটি কথা জেনে নেব। আল মাহমুদ 1936 সালে ব্রাহ্মণবাড়িয়া জেলার মুরাইল গ্রামে জন্মগ্রহণ করেন এবং তিনি দীর্ঘকাল সাংবাদিকতা পেশার সঙ্গে জড়িত ছিলেন। পরে তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে যোগদান করেন ও পরিচালকের পদ থেকে অবসর গ্রহণ করেন। পরবর্তীতে মুক্তিযুদ্ধ তাকে বিশেষভাবে অনুপ্রাণিত করেছিল এবং তিনি স্বাধীনতার পর দৈনিক গণকণ্ঠ পত্রিকার সম্পাদক ছিলেন। তার প্রকাশিত কাব্যগ্রন্থ হচ্ছে লোক লোকান্তর, কালের কলস, বক্তিয়ারের ঘোড়া, মায়াবী পর্দা দূরে ওঠো, সোনালী কামিন ইত্যাদি। এবং তার শিশুদের জন্য শিশুতোষ যে কবিতার বই রয়েছে সেটি হচ্ছে পানপুরের রক্ত, ফুলের কাছে, পাখির কাছে ইত্যাদি। তো শিক্ষার্থীরা, চলো আমরা তার লিখিত কবিতা নোলক কবিতাটি আবৃত্তি করি। আবৃত্তি করছি নোলক। আমার মায়ের সোনার নোলক হারিয়ে গেল শেষে, হেথায় খুঁজি কোথায় খুঁজি সারা বাংলাদেশে। নদীর কাছে গিয়েছিলেন, আছে তোমার কাছে? হাত দিও না, আমার শরীর ভরা বোয়াল মাঝে। বলল কেঁদে তিতাস নদী হরিণ বেড়ের বাঁকে, সাদা পালক বকরা যেথায় পাত ছড়িয়ে থাকে। জল ছাড়িয়ে দল হারিয়ে গেলাম বনের দিক, সবুজ বনের হরিণ দিয়ে করে ছিপবি। বনের কাছে মিনতি, ফিরিয়ে দেবে ভাই, আমার মায়ের গয়না নিয়ে ঘরকে যেতে চাই। কোথায় পাবো তোমার মাই হারিয়ে যাওয়া ধন? আমরা তো সব পাখালি বনের সাধন। সবুজ চুলে ফুল পিঁধেছি, নোলক করি না তো, ফুলের গন্ধ চাও যদি নাও, হাত পাতো হাত পাতো। বলির পাহাড় দেখায় তাহার আহার ভরা বুক, হাজার হরিণ পাতার ফাঁকে বাকি রাখে মুখ। এলে খোপা রাত্রি এলেন, ফের বাড়ালাম পা, আমার মায়ের গয়না ছাড়া ঘরকে যাব না, আমার মায়ের গয়না ছাড়া ঘরকে যাব না। শিক্ষার্থীরা, এই নোলক কবিতাটি মূল সুর বা ভাব হচ্ছে যে মায়ের নোলকটি, মায়ের নাকের নোলকটি এখানে স্বাধীনতার প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে। অর্থাৎ 1971 সালে আমাদের বাংলাদেশে যে মুক্তিযুদ্ধ হয়েছিল সেখানে বাংলার দামাল ছেলেরা পাক হানাদার বাহিনীর হাত থেকে স্বাধীনতার সূর্যকে ছিনিয়ে আনার জন্য সেদিন মরণপণ লড়াই করেছিল এবং তারা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল যে স্বাধীনতার সূর্যকে নিয়ে তারা ঘরে ফিরবে। তো এখানে মায়ের নোলকটি স্বাধীনতার অনুষঙ্গ হিসেবে ফুটে উঠেছে এবং কবি এখানে দৃঢ় প্রতিজ্ঞ হয়েছে যে মায়ের নোলকটি নিয়েই তিনি ঘরে ফিরবেন। তো এটি হচ্ছে কবিতাটির মূল সুর বা ভাব। শিক্ষার্থীরা, তোমরা কবিতাটির 4টি লাইন দেখতে পাচ্ছ। কবিতাটি মিত্রাক্ষর ছন্দে লেখা। এখানে প্রথম পংক্তির শেষ শব্দের সঙ্গে পরবর্তী পংক্তির শেষ শব্দের মিল আছে। এরকম করে প্রতিটি লাইনের শেষ শব্দের সাথে এবং পূর্ববর্তী লাইনের শেষ শব্দের মিল রয়েছে। এই কারণে কবিতাটি মিত্রাক্ষর ছন্দে লেখা কবিতা। এবং পরবর্তীতে আমরা ছন্দ নিয়ে আরও কথা বলবো, কারণ বাংলা কবিতায় 3 প্রকার ছন্দ রয়েছে: মাত্রাবৃত ছন্দ, স্বরবৃত ছন্দ এবং অক্ষরবৃত ছন্দ। তো যাই হোক, পরবর্তীতে আমরা কবিতার যে
অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ছন্দ। এই ছন্দ নিয়ে আমরা পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে কথা বলবো। তো শিক্ষার্থীরা তোমরা কবিতাটি শুনলে এবং সেটি শুনে বারবার করে আবৃত্তি করবে, আবৃত্তি করার চেষ্টা করবে এবং এই কবিতাগুলো তোমরা অনলাইনে আমাদের বিভিন্ন কবিদের এবং লেখক সাহিত্যের কবিতাগুলো আমাদের অনলাইনে আছে, সেগুলো তোমরা খুঁজে বের করবে এবং সেখান থেকে কবিতাগুলো দেখে নেবে। এবং আমি যে আবৃত্তি করলাম, যে ঢঙে কবিতাগুলো আমি তোমাদেরকে শোনাচ্ছি, সেইভাবেই তোমরা বাসায় চর্চা করবে আশা করি। তো শিক্ষার্থীরা তোমরা ভালো থেকো। আজকে তোমাদের সঙ্গে আমি কিছু সময় কাটলাম, সে কারণে তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং তোমাদের জন্য শুভাশিস ও শুভকামনা।